বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহুতা নদীর মতো আমারে জীবন। আমাদের ওবায়দ ভাই শালপাংশু উচ্চতার দেবদারু শিকড়ে স্থিত পুরুষ। পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার চরফেশনে 2 জুলাই 1962 সালে দুনিয়াভিমুখী হন। প্রকৌশলী পিতা মোহাম্মদ মোজাম্মেল হক আর গৃহিণী মাতা সৈয়দা খাতুনের 8 সন্তানের মাঝে তিনি প্রথম। পিতার কর্মসূত্রে বন্দরনগরী চট্টগ্রামে তাঁর হাতেখড়ি হয় অ আ ক খ আর ঐশী জ্ঞানের বিহারে আলিফ বা তার সাথে। পতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভর্তি হন এতল্লাটের মুসলিম ছাত্রদের জন্য প্রতিষ্ঠিত বিখ্যাত সরকারি মুসলিম হাই স্কুলে। এখান থেকে বোর্ড স্ট্যান্ড করে ভর্তি হন দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে। এসএসসির তুলনায় এইচএসসিতে আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হন পিতা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়ে পিতার মুখে হাসি ফোটান তিনি। বিখ্যাত দায়ী প্রফেসর মফিজুর রহমানের প্রণোদনায় মেডিকেল কলেজ ছেড়ে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। তাঁর সার্টিফিকেটের ঝুড়ি আরও ঋদ্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের এমএসসি, কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রিতে। পৃথিবীর পাঠশালায় জ্ঞান পিপাসু নিরলস পরিব্রাজক আমাদের ওবায়দ ভাই। 6 অক্টোবর 1992 সালে ওবায়দ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভোলার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রাবেয়া বেগমের সাথে। তাঁদের 5 সন্তানের মধ্যে মুসান্না আইআইইউসি থেকে কম্পিউটার কমিউনিকেশনসে মাস্টার্স সম্পন্ন করে চাকুরিরত, নুহা এমবিবিএস শেষে ইন্টার্ন করছেন, নুসাইবা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ইকোনমিক্সে সম্মান, জুমাইনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির সম্মান প্রথম বর্ষ এবং হাফেজে কোরআন মুয়াজ দাখিলে পড়ছেন। মেধা, মনন আর প্রজ্ঞায় ঋদ্ধ এ ব্যক্তিত্ব জীবনের ক্ষুণ্ণি নিবারণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। অসাধারণ একজন মানুষ, যখন যেখানে যা প্রয়োজন, অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি, একটা কথা আছে ইংরেজিতে। এমন কোনো কাজ নাই যে ওবায়দ জানতো না, এমন কোনো সালিশ নাই সে করতে পারতো না। কেউ অভিমান করেছে তার উপরে, দেখা গেলো চট করে গিয়ে সে অভিমান সেরে নিয়েছে। তো এই ধরনের একটা অসাধারণ আল্লাহর বান্দা আমরা আসলে আমার জীবনে আমি কম দেখেছি। তিনি অনেক দরবারি মানুষ ছিলেন, সুন্দর করে কথা বলতেন, মিষ্টিভাষী ছিলেন, উদার মনের মানুষ ছিলেন। তার সাথে জীবন চলার কত গল্প হয়েছে, কত ভাবনা আমরা শেয়ার করেছি। ব্যক্তি জীবনে আমার লেখাপড়া, আমার কর্মকাণ্ড, আমার সাংস্কৃতিক জীবন, আমার সৃজনশীল কাজে তিনি যথেষ্ট আগ্রহ রাখতেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। আজম ওবায়দুল্লাহকে দেখে এই দেশের অনেক যুবক তরুণ উদ্দীপিত হবে নিজেদের জীবনকে গড়ার জন্য, নিজেদের পারপাস অফ লাইফ, জীবনের লক্ষ্য ঠিক করার জন্য। সে কৈশোর থেকে পরিচয় আজম ওবায়দুল্লাহর সাথে। ভালো ছাত্র ছিল, ধ্যানী ছিল, আবার অনুসন্ধানী ছিল। আল মাহমুদকে নিয়ে আজম ওবায়দুল্লাহ কাজ করেছে, অনেক কাজ করেছে। যেভাবে বেড়ে উঠি, কবি আল মাহমুদের বলতে পারি একটা আত্মজৈবনিক উপন্যাস। আল মাহমুদ থেকে লেখা বের করা খুব সহজ কাজ নয়, ধৈর্য গুণে সেটা পেরেছে আজম ওবায়দুল্লাহ। আমরা এই আল মাহমুদের কৈশোরিক জীবন হিসেবে যেভাবে বেড়ে উঠি বইটা, যেটাকে আল মাহমুদ বলেছেন, তো ওনার সময়কার কবি সাহিত্যিকদের একটাই আত্মজীবনী, সেটা হচ্ছে যেভাবে বেড়ে উঠি। আমার মনে আছে যে আল মাহমুদ ভাই তো এখন নেই, উনি বলছিলেন যে আমাকে তো কোনোদিন কোনো এই প্রকাশক একসাথে রয়্যালটি দেয়নি। তো তখন যে কোনোভাবে হোক, সেই সময়ে 84 সালে ওনাকে যে রয়্যালটি টাকাটা দিয়েছিলাম, সেটা দিয়ে ওনার ঢাকার প্রথম জমি কেনা হয়। কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে থাকতেন। আমি সময় সময় যেতাম, যখন নাটকের প্রোগ্রাম থাকতো চলে যেতাম, ওনার পাশেই থাকতাম। একটা জিনিস সবচেয়ে ভালো লাগে,
কোত্থেকে আঞ্জাম হবে জানি না, প্রোগ্রামের বাজেট কত হবে জানার পরে হয়ে যাবে, এই আত্মবিশ্বাসী মানুষটাকে আমি অবাক চোখে দেখতাম। আশ্চর্য কথা, যদি হয়ে যাবে যেতে বলতেন, আসলে হয়েই গেছে। ওনার একটা বিরাট গুণ ছিল, উনি কোনো চ্যালেঞ্জকেই চ্যালেঞ্জ মনে করতেন না। কোনো ঝামেলা বিপদ হঠাৎ করে আসলে আমি একটু হয়তো ঘ্যান ঘ্যান করতাম যে হঠাৎ করে এইভাবে এত শর্ট টাইমে আমক তমক, বাট ওবায়দ ভাই বলতেন যে না, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কীভাবে জানি আসলে হয়েও যেত। তো এইটা একটা অসাধারণ একটা ওনার মানে সাংগঠনিক যোগ্যতা ছিল, অর্গানাইজ করা এবং নেতৃত্বের যোগ্যতা। এবং শত মানে ক্রিটিক্যাল সিচুয়েশনেও কোনোদিনই ওনাকে মেজাজ খারাপ করতে বা রাগ করতে দেখি নাই। উনি যেখানে যান, ওনার একটা ভালো একটা দিক ছিল যে উনি সিলেটে গেলে সিলেটি ভাষায় কথা বলতেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেন, এবং চট্টগ্রামের আসলে চট্টগ্রামের ভাষায় উনি যেভাবে কথা বলেন, ওনাকে কেউ মনে করতো না যে উনি চট্টগ্রামের লোক নন। কথা বলতেন কম কিন্তু শুনতেন বেশি। সেই হিসাবে ওনার মধ্যে কখনো আমি ওনার মেজাজ দেখিনি, বাচনভঙ্গি বা ওনার কথাবার্তাগুলো সকলের কাছে একজন শিক্ষণীয় বিষয় হিসেবে থাকতো সবসময়। তাকে প্রত্যেকেই, তার সহকর্মী আমরা যারা কাজ করতাম, তাকে প্রত্যেকেই মনে করতো যে আমাকেই মনে হয় ওবায়দ স্যার সবচেয়ে বেশি পছন্দ করে। প্রত্যেকেই এখনও দাবি করে ওবায়দ স্যারের সাথে সম্পর্ক আমারই সবচেয়ে গভীর। এটা একজন ব্যক্তির বিশাল সফলতা। শিক্ষা বিস্তারে দৃঢ় প্রতিজ্ঞ আজম ওবায়দুল্লাহ আইআইইউসির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং দেশব্যাপী ট্রাইলিঙ্গুয়াল চেইন স্কুল পিচ স্কুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও নিজ যোগ্যতার স্বাক্ষর রাখেন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র এবং বাংলা সাহিত্য পরিষদেরও গুরুত্বপূর্ণ পদে ছিলেন ডক্টর আজম ওবায়দুল্লাহ। তাহলে মুসলমানদের বিষয়ে পাশ্চাত্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে ধারণাটা পোষণ করে, যে মিসকনসেপশন লালন করে, এবং সেটার উপরে তারা সাংস্কৃতিক যুদ্ধ চালায়, এবং এই সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে যে তারা ইম্পেরিয়ালিজম, তারা যে সাম্রাজ্যবাদ কায়েম করে, ইসলামোফোবিয়া কায়েম করে, এইটাকে এডওয়ার্ড সাইড খুব সুন্দরভাবে ফোকাস করেছেন। এবং তখন আমি ওখানে অ্যাপ্রিসিয়েট করলাম, না আপনি এটা চয়েস করে ভালো করেছেন। ওনার পিএইচডির কারণে আমি এটা লেখাপড়া, আমি এডওয়ার্ড সাইড সম্পর্কে জানতাম না। পরে আমিও কনভিন্স হইলাম যে উনি আসলেই রিলিজিয়াস হারমোনি নিয়ে মনের থেকে চিন্তা করেন। যদিও এডওয়ার্ড সাইড ছিল অজ্ঞেয়বাদী, তার বিশ্বাস সম্পর্কে কিন্তু ট্রান্সপারেন্ট না, আর ওবায়দ ভাই হচ্ছেন পাক্কা ইমানদার। বাঙালি মুসলমানদের সংস্কৃতির বিকাশে তিনি যে উদ্যোগগুলি সারা দেশে নিয়েছেন তা ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে। একজন সংগঠক হিসাবে, একজন লেখক হিসাবে, একজন সমাজচিন্তক হিসাবে তিনি যে কাজগুলো করে গেছেন অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি মানসম্পন্ন কাজ করে গেছেন। ওবায়দ ভাই ঢাকা চিটাগাং দৌড়দৌড়ি করে করে রাতে তিনি বাসে ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা এসে পৌঁছেন। তার যে স্যাক্রিফাইস, তার কেরিয়ারের স্যাক্রিফাইস, তিনি স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিলেন, তিনি মেডিকেলে পড়তে পারতেন, সেটি পড়েননি সংগঠনের দিকে তাকিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম যা দেবেন, অবশ্যই আমরা দোয়া করি। এবং তিনি সেই গানেই বলেছেন যে আসিলে মরণ যেন আমি থেমে যাই, মরণ অবধি যেন তিনি চলমান থাকেন, বহতা নদীর মতো বহমান থাকেন। চট্টগ্রামের গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের হোস্টেল জীবন থেকেই কিশোর ওবায়দুল্লাহর সাংগঠনিক চমৎকারিত্ব প্রকাশ পেতে থাকে। ছিলেন স্কুলের নির্বাচিত জিএস। স্বাধীনতা পরবর্তী ধূসর সময়ে 1974 সালে তিনি সম্পৃক্ত হন শিশু কিশোর সংগঠন ঝিঙে ফুলের আসরের সাথে। বয় স্কাউট, রেড ক্রিসেন্ট সহ নানাবিধ জাতীয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও নিজেকে যুক্ত করেন চৌখস ওবায়দুল্লাহ। কিশোর ওবায়দ ভাইয়ের অসাধারণ সাংগঠনিক দক্ষতা মাধ্যমিক স্তরে তাঁকে নিজকে গড়ক্ষেত জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ির আসর চট্টগ্রাম মহানগরীর পরিচালকের পদে আসীন করে। আমি জীবনের প্রথম অটোগ্রাফ নিয়েছি ওবায়দ ভাইয়ের কাছ থেকে। ফুলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছিলেন উনি প্রধান পরিচালক হিসেবে, আর আমি গিয়েছি শিশু ফুলকুঁড়ি হিসেবে মুসলিম হলে। উনি আমাদেরকে স্লোগানে পৃথিবীকে গড়ার কথা শেখাচ্ছিলেন। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, এই স্লোগানেই তিনি আমার নায়ক হয়ে উঠেছিলেন। এই সময়ে তার নেতৃত্বে চট্টগ্রামে আয়োজিত হয় স্কুলভিত্তিক বিজ্ঞান মেলার। এক্ষণে তার সতীর্থ ও অগ্রপথিক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হালের রাজনীতিক শাহজাহান চৌধুরী, নাট্যজন প্রকৌশলী আহমদ নাসিমুল হুদা নৌশাদ,
প্রফেসর কামারুজ্জামান, শিশু সংগঠক হাসান মুর্তাজা এবং সঙ্গীতজ্ঞ আকবর খান প্রমুখ। কঠিন মুহূর্তকে সহজ করা তার কাছে অকল্পনীয় গুণে গুণান্বিত। তার সাথে আমার সম্পর্ক সেই 78 থেকে। আমরা একসাথে জীবনের অনেক কঠিন মুহূর্ত পার করেছি। চট্টগ্রাম মহানগরীর এমন কোনো কোণা নাই যেখানে আমরা দুজন যাই নাই। আমরা 1973-74 যখন ঝিঙ্গিয়ে ফুলের আসর নামে একটা শিশু সংগঠন গঠন করি, সে সময় প্রথম দিকেই যাদেরকে সদস্য হিসেবে পেয়েছিলাম তার মধ্যে আজম ওবায়দুল্লাহ ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখতাম যে আমরা যখন কোনো লেকচার দিচ্ছি তখন সে লিখত, নোট করত, এবং নোট করার সময় আমাদের দিকে চেয়ে থাকতো। লেখা চলছে তার, এবং অত্যন্ত চমৎকার লেখার লাইন বাঁকা হচ্ছে না বা অন্যদিকে যাচ্ছে না, সুন্দরভাবে লিখে ফেলছে। এই একটা গুণ অনেকের নেই, যা তার মধ্যে ছিল আর কি। ওবায়দ ভাই স্বীয় যোগ্যতা আর মহান রবের অশেষ কৃপায় এই সংগঠনের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের শিশু কিশোর আন্দোলন এবং সাহিত্য সংস্কৃতি জগতের নিভৃতচারী সংগঠক আজম ওবায়দুল্লাহর পরশে দেশখ্যাত গুরুত্বপূর্ণ সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিগণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সম্পৃক্ত হন। আজম ওবায়দুল্লাহ জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান, কবি আল মাহমুদ, সাংবাদিক সানাউল্লাহ নুরি, সব্যসাচী লেখক আব্দুল মান্নান সৈয়দ, ভাওয়াইয়া রাজপুত্র মুস্তাফা জামান আব্বাসী প্রমুখের প্রিয়ভাজন ছিলেন। ওনার যে সংস্কৃতি এবং সাহিত্য অঙ্গনে যে সংগঠকের মূল দায়িত্ব পালন করেছেন, এটার জন্য উনি কখনো দেখানোর কোনো বিষয় অথবা বাইরে প্রকাশের কোনো বিষয়কে গুরুত্ব দিতেন না। উনি চাইতেন কাজ। আমরা একসাথে একটা সাহিত্য পত্রিকায় কাজ করেছিলাম অঙ্গীকার নামে, আমি, উনি এবং বুলবুল সরোয়ার। তবে আমি ওনাকে যেটা দেখেছি সেটা হচ্ছে কি একজন অসাধারণ সংগঠক, যিনি তার বয়সের চাইতেও 10 থেকে 20 বছর কনিষ্ঠ যে শিশু বা ব্যক্তি, তার সাথে তার সমসাময়িক যারা আছেন তাদের সাথে, এবং তার চাইতে যারা 30-40 বছর অগ্রগণ্য ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের সাথে সমান সম্পর্ক মেনটেন করতে পারতেন। এটা একটা অসাধারণ গুণ। ওনার সন্তানের বয়সী হওয়ার পরেও নানা বিষয়ে ওনার সাথে খুব সহজভাবে তর্ক করা যেত। উনি মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় বলতেন, আমার বাড়ি যেহেতু ফেনীর ভাষায়ও বলতেন, বেশি বুঝিও না। আমরা একজন কবি আল মাহমুদ, একজন সৈয়দ আলী আহসান, একজন মান্নান সৈয়দকে আমাদের মতো করে পেয়েছি, এটি ওবায়দ স্যারের জন্যই। আমাদের যে সাংস্কৃতিক উত্তরণ, আমাদের যে আজকের এই পর্যায়ে আসা, এক একজন হয়ে ওঠা, এক একটি নাম হয়ে ওঠা, পরিচিত নাম, খ্যাতিমান নাম, তার পিছনে এই মানুষটির অবদান অনেক বেশি। উনি নিজে আমাকে সরাসরি গাইড করে, বিভিন্নভাবে উৎসাহিত করে, প্রেরণা দিয়ে আমাকে লেখক বানিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছেন, জোর করে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। সেইভাবে আমি প্যারেন্টিং বিষয়টাকে নিজের বিষয় হিসাবে নিয়ে অনেক দূর কাজ করার সুযোগ পেয়েছি। শিক্ষানুরাগী ছিলেন। সারা দেশে 10-11 সালের দিকেই উনি প্রায় 12-13টা স্কুল করেছেন রিমোট এলাকায়, যে স্কুলগুলোর সাথে আমার সংশ্লিষ্ট থাকার সৌভাগ্য হয়েছিল। ওবায়দ ভাই নিজেকে অন্যদের কাছে অপরিহার্য করে তুলেছেন তার প্রতিভা এবং মেধা দিয়ে। ড্রাফটিংয়ে ছিল তার অসাধারণ যোগ্যতা। তার সমসাময়িক, তার সহকর্মী এবং তার ঊর্ধ্বতনেরা যে কোনো কাজ দিয়ে তার থেকে খুব সুন্দরভাবে সেটা পেতেন। এই জন্যই তার চাহিদা এবং কদর ছিল সবার কাছে খুবই বেশি। আমরা যখন কলেজ পড়ুয়া তখন থেকে ওবায়দ ভাইয়ের সাথে ওবায়দ ভাইয়ের সান্নিধ্যে আমরা গিয়েছি। গান, নাটক এবং লেখালেখির ক্ষেত্রে ওবায়দ ভাইয়ের যে সাহচর্য আমরা পেয়েছি সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম, কারণ আমাদের দুজনের পথ ছিল একই। আমরা সাহিত্য সংস্কৃতির পথে, প্রকাশনার পথে একসাথে চলেছি। আমি বললাম যে আমাদের নতুন নাটক দরকার। সেই 1980 সালে একদম কিশোর উত্তীর্ণ একজন, তিনি নাটক লিখে দিলেন। এরপরে অনেক নাটক লিখলেন, প্রকাশনা করলেন। এইভাবে তার সাথে সম্পর্ক এমন হলো, আমরা একই কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বয়সে আমার 2 বছরের ছোট, কিন্তু
আমাকে তিনি তুমি করে ডাকতেন। শুধু আমি না, আমার বড় ভাইয়ের সাথেও তার সখ্য ছিল, এমনকি আমার ছেলের সাথেও তার সম্পর্ক। এরকম কত মানুষের সাথে, কত অজস্র তরুণ, বয়স্ক কিংবা কিশোরদের সাথে তার সম্পর্ক ছিল। শুরুতে আমার জীবনের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে আমাকে শিল্পী হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে উনি সবচেয়ে বড় অবদান রেখেছেন। এবং ফুলকুড়িতে যখন উনি কাজ করেন তখন আমি ফুলকুড়ির বিভিন্ন প্রোগ্রামে আমাকে মেহমান হিসেবে উনি নিয়ে যেতেন। এবং ফুলকুড়ির প্রথম প্রকাশনা যেটা সবিল আলম সাহেব স্কেচ করেছিলেন সেটা আমি রূপায়ণ করেছিলাম। আমার এমফিলের সময় আমার সেমিনারে পরে আমাদের স্যাররা বললো যে তোমার হায়ার এডুকেশন ফিলোসফি সম্পর্কে তোমাকে একটা চ্যাপ্টার অ্যাড করতে হবে। তখন এডুকেশন ফিলোসফি সম্পর্কে আমার জানা ছিল না। ওবায়দ ভাই আমাকে এই ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন কী ফিলোসফি হবে উনি একটা গাইডলাইন দেন এবং অনেক তথ্য উপাত্ত দেন। আমরা যখন একটা চট্টগ্রামে লালদিঘির মাঠে বড় একটি কালচার প্রোগ্রাম আয়োজন করছিলাম, ওবায়দ ভাই আমাকে ইনস্ট্যান্টলি বসা অবস্থায় প্রায় 5 পাতার একটা পুরো অনুষ্ঠানের স্ক্রিপ্ট রেডি করে দিয়েছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে চট্টগ্রামকে আখ্যা দিয়েছিলেন মুসলিম সংস্কৃতির আরাফা, সে মহানগরীতেই আমৃত্য সাংস্কৃতিক কাণ্ডারির ভূমিকা পালন করেন আমাদের ওবায়েদ ভাই। ছিলেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা, প্রতিষ্ঠা করেছেন স্বর্ণালী সম্ভারে সাজায় জীবন স্লোগানে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ। সাহিত্য সংস্কৃতির কার্যক্রমকে পেশাভিত্তিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর প্রত্যক্ষ প্রচেষ্টায় গড়ে ওঠা বাংলাদেশ চারুশিল্পী পরিষদ, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ সহ বহু সংগঠন। শিশুসুলভ তার যেই সাধারণ এবং সরল মানসিকতা ছিল সেটা সবাইকে আকৃষ্ট করত। বুদ্ধিজীবী তার সমূহ গুণ অর্জন করেছেন এবং এটা বাস্তবায়ন করেছেন তার দৈনন্দিন এবং চরিত জীবনের মধ্যে। বিশেষ করে ডান ঘরানার সাহিত্য সংস্কৃতিকে তিনিই প্রথম পেশাদারিত্বের নিয়ে আসার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান এবং এটা তিনি শেষ পর্যন্ত করেছেন। তার হাত ধরে শত শত সাহিত্য সংস্কৃতি কর্মীর রোজগারের ব্যবস্থা হয়েছে, সাহিত্য সংস্কৃতিকে তারা পেশা হিসাবে নিয়েছে এবং সফল হয়েছে। আমাদের ওবায়দ ভাই সম্পাদনা করেছেন মাসিক অঙ্গীকার ডাইজেস্ট, হুইল বিজনেস ম্যাগাজিনের ছিলেন প্রধান সম্পাদক। সাহিত্য সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার পাশাপাশি লেখক হিসেবেও তিনি ছিলেন অগ্রগামী। তাঁর প্রকাশিত 7টি বইয়ের মধ্যে 4টি বাংলায় ও 3টি ইংরেজিতে লেখা তরুণ তোমার জন্য, স্বপ্নের ঠিকানা, সাহসের মন্ত্র, সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ, কি টু সাকসেস, ম্যানার্স অ্যান্ড এটিকেট, শেপ দ্য লাইফ ও গ্রোয়িং চিলড্রেন মাইন্ডস। এছাড়াও তাঁর বেশ কয়েকটি পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। তাঁর রচিত সম্পাদিত বহু গান, কবিতা, ছড়া ও নাটকের গ্রন্থ রয়েছে। আজম ওবায়দুল্লাহ রচিত নাট্যজন আহমদ নাসিমুল হুদার সম্পাদনায় ও নির্দেশনায় সুমনের নাটাই শিশুতোষ নাটক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। এই যুগলবন্দির নাটক পদ্মাপাড়ের সাজু মিছিল আসছে দেশে বিদেশে সাড়া ফেলে। আমাদের ওবায়দ ভাই ছিলেন একজন মননশীল গীতিকার, লিখেছেন বহু কালজয়ী গান যা শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষের মনোজগতের রসদ। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। তাঁর রচিত গানগুলো হল রাত কেটেছে স্বপ্নে বিভোর, বহতা নদীর মতো আমারই জীবন, দ্রবীভূত লবণের মতো, দুনিয়া মুমিনের কারাগার যেন, মুসলিম আজ জাগো, জনতা সাগরে বলে যেতে চাই, ও আকাশ তোমার নীলের ঠিকানা, মাগো আমায় দাও পরিয়ে যুদ্ধে যাবার সাজ, দেশের মানুষ হইল বেহুশ প্রভৃতি। একটা জায়গায় যেখানে অনেক সময় হয়তো আমরা অনেকে পারি নাই বা পারি না, সেটা উনি পেরেছেন। সেই জায়গাটা হচ্ছে তার ক্যারিয়ারের স্যাক্রিফাইসটা। যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এত বর্ণাঢ্য জীবন, অর্থাৎ বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে কোটি কোটি টাকার কাজ আপনি করেছেন, লক্ষ লক্ষ টাকার করেছেন, কিন্তু আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় তো আপনার কিছু থাকার কথা ছিল। উনি বলছেন না,
আমি যেটা চেষ্টা করেছি যে কি আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সন্তানগুলোকে মানুষ করার জন্য চেষ্টা করেছি। তো এটা আলহামদুলিল্লাহ তিনি তার সমস্ত সন্তানগুলোকে রেখে রেখে বড় করে দিয়েছেন এবং উনি বলছেন এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। যেভাবে বেড়ে উঠি আল মাহমুদের যেই বইটা রয়েছে ওইটা সম্পাদনা করছিলেন আব্বু। তার আগে এই এলাকায় একটা জমি কেনার প্রস্তাব আসে, 5 কাঠা জমি 35,000 টাকা দিয়ে। তো তখন আব্বু ওইটা সম্পাদনা করতে, আব্বুর ওই পেপারে তার আগে কখনো সম্পাদনা হয়নি বাংলাদেশে বই, ওই ছোট এটাই। তো ওইটার জন্য 40,000 টাকা খরচ করেছে নিজের পকেট থেকে, যেখানে 35,000 টাকা জমি কিনতে পারতো। তো আব্বুর যে স্বচ্ছতা ছিল না, বিষয়টা এরকম না। আব্বু সবসময় বলতেন স্বচ্ছতা আল্লাহ যে দিছে ওরা তো দুনিয়া খরচ করে ফেলার জন্য, আখিরাতের জন্য, মানে দুনিয়ায় রেখে যাব, আমি মৃত্যু পরে ওরা খাবো, এটা বিষয়টা তো এরকম না। যেগুলো ভালো কাজ করেছে ওই টাইপের ভালো জিনিস যেগুলো আছে, শিক্ষা খাতে বেশিরভাগ সময় খরচ করতে চেষ্টা করেছেন, প্রফেশনাল খাতে খরচ করতে চেষ্টা করেছেন। আব্বুর জীবনটা আসলে খুবই সাদাসিধে ছিল। আব্বু সারা জীবন সৎ ছিলেন, কোনোদিন একটু অসৎ উপায় অবলম্বন করার চেষ্টাও করেন নাই, কারণ ওনার কাছে সুযোগ ছিল, ওনার সাথে অনেক বড় বড় মানুষের কানেকশন ছিল, বিভিন্ন প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে, অফিসের প্রয়োজনে উনি অনেক দেশি বিদেশি অনেক প্রভাবশালী লোকের সাথে ওনার পরিচয় ছিল। কিন্তু ওনার জীবনে বা আমাদের জীবনে উনি কখনোই এই প্রভাবটা ব্যবহার করার চেষ্টা করেন নাই। আমাদেরকে সৎ থাকতে উপদেশ দিয়েছেন এবং উদাহরণ দিয়ে দেখিয়েছেন কীভাবে সৎ থাকতে হয়, যার কারণে আমার আব্বুর পুরো জীবনের সঞ্চয় একত্র করেও একটা বাড়ি বা গাড়ি কোনোটাই উনি করতে পারেননি বা করতে চানও নি। আসলে ওনার কাছে দুনিয়ার জীবনটা সবসময় বোঝার মতোই মনে হতো। তো উনি চাইতেন না যে দুনিয়াতে কিছু থাকুক, এবং আমাদেরকেও বলতেন যে আমার তো নাই কিছু, তোমরা বড় হয়ে মারামারি করতে পারবে না ভাই বোনের মধ্যে। সাহিত্য সংস্কৃতির সমজদার ওবায়দ ভাই বহতা নদীর মতো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন কর্মময় জীবনের অনুষঙ্গে। হৃদরোগে আক্রান্ত হয়ে 10 মে 2025 দিবাগত রাত 12:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মহান ব্যক্তিত্ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11 মে ঐতিহাসিক রজব আলী ময়দানে প্রথম জানাজায় ইমামতি করেন তাঁরই সুযোগ্য সন্তান হাফেজ মুয়াজ। সব কিছু ছাপিয়ে ওনার যে জিনিসটা, সেটা হচ্ছে তার সংগ্রামী পথ চলা, দিনের পথে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একদম আপসহীন। যতই মায়া, যতই যা কিছু থাকুক, ওনার মূল প্ল্যান, মূল চিন্তা ছিল কাল সকালে ওনাকে কোথায় যেতে হবে, কি প্রোগ্রাম। ঠিক আস্তে করে চলে যেতেন। যদি বুঝতেন যে কখনো আমরা হয়তো মন খারাপ করব, আস্তে করে চলে যেতেন। সব কাজ সেরে এসে প্রস্তুত থাকতেন, আমরা যা বলবো একদম চুপ করে সব শুনবেন, যাতে আমরাও আমাদের কষ্ট ঝাড়তে পারি। ওবায়দ ভাই আমার কোনো রক্তের আত্মীয় নয়, কিন্তু তিনি আমার আত্মার আত্মীয়। ওবায়দ ভাইকে আমি এবং আমরা এত ভালো জানি যে তিনি, তার মধ্যে কোনো অহংকার ছিল না, তিনি সবসময় হাস্যোজ্জ্বল ছিলেন এবং সবার সাথে অত্যন্ত মিশুক আচরণ করতেন এবং সবাইকে আপন জানতেন, যে কারণে আমি এবং আমরা এবং আমাদের সুস্থধারার সংস্কৃতির পক্ষে যারা, সবাই তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছিল। একজন তরুণ শিল্পী এবং একজন প্রকাশক হিসাবে যতবারই তার কাছে গিয়েছি উনি আমাদেরকে উৎসাহিত করেছেন, ভালোবাসা দিয়েছেন। ওনার সবচেয়ে বড় গুণটি যেটা আমার কাছে মনে হয়েছে বিনয়। এত বড় একজন গুণী মানুষ, আমরা তো ছোট মানুষ, কিন্তু উনি আমাদেরকে যেভাবে আগলে ধরেছেন, যেভাবে উৎসাহিত করেছেন, এটা সত্যিই এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। একটা অভিভাবক ছিল, আমরা হারালাম একটা অভিভাবককে। আমি মনে হয় মন খুলে কথা বলতে পারতাম ওবায়দ ভাইয়ের সাথে। ওবায়দ ভাইয়ের সাথে যেভাবে মন খুলে কথা পারতাম, হাসি দুষ্টামি করতাম,
এটা মানে বড় ভাইদের সাথে এরকম করে মেলামেশার সুযোগ আর কারো সাথে হতো না। আমাদের বন্ধু সুচি সৈয়দ যে পাশে আছে, সেও ওবায়দ ভাইয়ের সাথে আমাদের সাথে একসাথে ক্লাসিক নামে আমরা যে প্রতিষ্ঠান করছিলাম একসাথে অনেক কাজ করেছি। একটা ভিশনারি মানুষ ছিল, খুব স্বপ্নবাজ মানুষ ছিল একজন ওবায়দ ভাই। ওবায়দ ভাইয়ের মতো মানুষ আমি আর পাব। ডক্টর আজম ও ওবায়দুল্লাহ ভাইয়ের সাথে আমার সম্পর্ক তার নাটক দিয়ে। আমি যেহেতু নাটকের সাথে যুক্ত আছি, শিশু চলচ্চিত্রের সাথে যুক্ত আছি, তো আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা ভাইয়ের কাজগুলো নিয়ে বিশেষভাবে গুণগত মান ঠিক রেখে কাজগুলো দর্শক জনপ্রিয় করার উপযোগী করে নির্মাণ করা। ভোলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হন তিনি। ও আকাশ তোমার নীলের সীমানা পেরিয়ে গেলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে। শৈশবে এসেছিলেন বারাউলিয়ার চট্টগ্রামে। সেই চট্টগ্রাম থেকেই সতীর্থদের স্কন্ধে চড়ে হাসতে হাসতে পাড়ি জমান মহান রবের চিরস্থায়ী কল্যাণের পথে। যেতে যেতে যেন বলেছেন, ভালো থেকো বন্ধুরা, দেখা হবে জান্নাতের রৌদ্র করজ্জ্বল বাগিচায়। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে, দেখা হবে। আল্লাহর কাছে বলি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ যেন আবরারদের সাথেই ওনার হাসর করেন। জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ওনাকে সেই যাজা দান করুন। তোমাকে ডেকে ডেকে তোমার ছায়ায় থেকে, তোমাকে ডেকে ডেকে মরণে যেন হয় সাগরে মিলন। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। হে আমার রব তুমি করো গো গ্রহণ। হে আমার রব তুমি করো গো গ্রহণ।